যেটা একটু আগে বললেন যে অনেকদিন পর আমাদের একটা গেট টুগেদারের মতো আমরা অনেকদিন একত্রিত হইনি আসলে। তো আমি আশা করব যে প্রজ্ঞা সাইফুল ভাই এতক্ষণ যেটা বলছেন আবার আমি বলছি, আমরা অনেক এনজিওর সাথে যারা বেসরকারি উন্নয়ন সংস্থা কাজ করে তাদের সাথে অনেক সময় কাজ করেছি, কিন্তু প্রজ্ঞার ক্ষেত্রে যেটা আমরা দেখেছি এটা টু দ্য পয়েন্ট, অনেক কিছু হয়, অনেক তথ্য চাইলে পাওয়া যায় এবং আপনারা কোনো ইনফরমেশন যদি চান তাদেরকে মেইল করলে তারা দিয়ে দিবে। আমরা এতদিন তাদের সাথে কি বলে তামাক বিষয়ে কাজ করেছিলাম। আমরা সেই সময় আমরা এখান থেকে ঢাকাতে গিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতাম এবং প্রতি মাসে এখান থেকে চট্টগ্রাম থেকে আমরা দুজন যেত এবং প্রজ্ঞা সেক্ষেত্রে তাদের সব ধরনের সহায়তা দিত। আমি একটু উল্লেখ করতে চাই, আমার মানে যে খরচের যে টাকাটা দিত, আমি এক সময় যেহেতু আমি কনভেনার ছিলাম, আমি বার্গেনিং করেছি না, এটা দিয়ে আমাদের চট্টগ্রাম থেকে গিয়ে আসলে আসা যাওয়া মানে সেটা হচ্ছে না। পরে আমার দাবির প্রেক্ষিতে তারা সেটা পূরণ করেছিলেন। তো মানে আমি বলছি এই কারণে যে প্রোগ্রামের সময় শুধুমাত্র অন্য সংগঠনের মতো সবকিছু চাপিয়ে দেওয়া না, অনেক সময় আমার সাথে পরামর্শ করে করেন। তো আমি আশা করব যে এই যে প্রজেক্ট এটাতেও আমরা তাদের সাথে থাকবো। বিশেষ করে চট্টগ্রাম থেকে আপনারা যে ধরনের রিপোর্টে এরা যারা আছেন, আমার মনে হয় আপনারা যদি পাশে থাকেন সাথে অনেক ভালো রিপোর্ট পাবেন। এবং এইখানে আবারও বলছি, এখানে যারা আসছেন সবাই কিন্তু অত্যন্ত ভালো রিপোর্টার এবং নতুন নতুন রিপোর্ট দিতে পারেন। তো আমি আসলে আপনাদের তো সহকর্মী এখানে ডায়াসে দাঁড়িয়ে বলার কারণ হচ্ছে যদি কোনো গোস্তাকি হয় তারা আবার কি না কি বলে, এই জন্য দাঁড়িয়ে বলছি। বাজেটটা পরিপূর্ণভাবে যারা এটার সুফল ভোগ করার কথা, উপকারভোগী যাদের বলি, তাদের সেই পর্যায়ে পর্যন্ত যায় কিনা এগুলো তো আর কি করারও মানুষ নেই। এবং আমরা অনেক সময় দেখা যায় যে আপনি টিসিবির পণ্য কিনে বড় লোকেরা, টিসিবির পণ্য যাদের জন্য তারা দেখবেন বড় লোকদের বিভিন্ন ফাঁদে বিভিন্নভাবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে করোনার সময় এত দুর্দশায় মানুষের আমাদেরকে এত বড় একটা শিক্ষা, সে সময় আমরা বিছানার নিচে মানে ভোজ্য তেলের বোতল পাই। এই দুর্ভাগ্য দেশে এর মধ্যে আসলে আমাদের কাজ করা লাগে, কাজ করতে হয়। তো সেদিক থেকে আমাদের একটা বড় সুযোগ হচ্ছে, আমরা যারা সাংবাদিকতা করি, আমাদের অনেক অনেক তরুণ ভাইরা, আমরা আসলে যে সময় 80 দশক বা 90 দশকে আমরা যারা সাংবাদিকতার পুরাতনে কাজ করি, আপনাদের মতো বয়সী অনেকে, তখনও সাংবাদিকতার একটা দৈন্যদশা ছিল, মাঝে কিছুটা একটু ঝিলিক হওয়ার পর এখন আবার সাংবাদিকতার একটা খারাপ সময় যাচ্ছে। তো এরপরও আমরা দায়বদ্ধতার দিক থেকে যারা এখনো সাংবাদিকতাকে ধরে রাখতে পেরেছি, আমাদের আসলে এইটুকুই যে আনন্দ যে আমরা সমাজের জন্য কিছু করতে পারছি, কিছু লিখতে পারছি, পাশাপাশি যে খুব যে খারাপ আছে তা না, কিন্তু আমরা জনসিংহের পাচ্ছি না, এই হীনমন্যতা আমাদের মনে থাকা উচিত না। আমাদের একটা বড় সুযোগ আল্লাহ তাআলা আমাদের সেই সুযোগ করে দিয়েছে, জনগণের সাথে কিছু দু চার কলম লিখতে পারি, ওইটা নিয়ে আলটিমেট রেজাল্ট আমরা হয়তো, কারণ এই দুনিয়াতে একদিন সফর শেষ হবে, তখন সেই পরজন্মে যে আমাদের প্রাপ্তির জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু ইনশাআল্লাহ আমরা যদি আমাদের জায়গা থেকে কাজ করতে পারি অবশ্যই একটা ভালো রেজাল্ট হবে। তো আমি আসলে যে বিষয়টা আপনাদেরকে একটু আপনাদের সবার কাছে একটা আবদারি করবো, আবদার বড় ভাই হিসাবে আবদারটা হচ্ছে, আপনারা আজকে যে নিউজ আইডিয়াগুলো আপনারা দিলেন, প্রয়োজনে হয়তো তাৎক্ষণিকভাবে আপনি সে আলোচনা মানে আপনাদের হয়তো আইডিয়া যদি সেরকম মনে করেন যে আরো বেটার আইডিয়া আছে, তা আমরা সবাই চেষ্টা করবো, আমরা প্রত্যেকের গণমাধ্যমে এই রক্তচাপের নিয়ে আমরা সচেতনতা, বিশেষ করে সচেতনতা এবং নীতি নির্ধারণী পর্যায়ে আমাদেরকে মানে যেসব মেসেজগুলো দিলে জনগণ উপকৃত হবে, সেই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা অন্তত পক্ষে বছরে দুটো স্টোরি করবো। অন্তত পক্ষে আমরা যেটা করি, যেমন আমাদের দিবস ভিত্তিক নিউজগুলো করি, এই দিবস ভিত্তিক নিউজে কিছু কিছু ভালো স্টোরি আসে, কিন্তু এখন আমাদের আজকের এই কর্মশালার পরে আমরা চেষ্টা করবো যে আসলে কোনো দিবস না, দিবস ভেঙে আমরা সুযোগ পেলেই এই জনগণের স্বার্থে উচ্চ রক্তচাপ এবং পাশাপাশি আমি এটাও বলবো অসংক্রামক রোগ যেটা বাংলাদেশের মানে আছে, এগুলো নিয়ে আমরা একটু লেখালেখিতে সবাই আগ্রহী হব, একটু নিজেদেরকে মানে নিজেরা নিবেদিত হব, তাহলেই আমাদের আজকের এই কর্মশালাটা সফল হবে। আমার মনে হয় আমি এইটুকুই থামি, আমাদের ক্লোজিং সেরিমনিটা বোধহয় এখন হবে। তবে সারিয়া ভাইকে ফোন দিচ্ছি, আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা। আপনারা মানে প্রজ্ঞাটাকে বিশেষ করে আমি খুব বড় মুখ করে বলেছি যে আপনাদেরকে আজকে হাজির করতে পারবো না,
আমার খুব ভালো লাগছে যে ম্যাক্সিমাম না, 2 একজন আসলে ম্যাক্সিমাম এসছে, অত্যন্ত কৃতজ্ঞতা জানাই আপনাদের। কি আছে লোকজন কিছু দূর যাওয়ার পরে বলছে যে বহু গাধা মানুষ দেখেছি, এরকম গাধা মানুষ দেখেছি বাপ আর ছেলে হেঁটে যাচ্ছে আর গাধাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো তারা তো চাইলে ইচ্ছা করলে গাধার পিঠে উঠতে পারে, গাধা তো মানে ভার বহন করার জন্যই নেয়, এরকম গাধা মানুষ আমরা কখনো দেখিনি। তো হোজ্জা চিন্তা করলো না, কথা তো সত্যি। তো ছেলেকে বললো যে তুমি গাধার পিঠে ওঠো। গাধার পিঠে হচ্ছে মোল্লার ছেলে, আর মোল্লা হচ্ছে গাধাটা টেনে টেনে নিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে এক লোক বলছে যে আমি জীবনে বহু বেয়াদব দেখেছি, এইরকম বেয়াদব ছিলাম এর আগে কখনো দেখিনি। বাপ হচ্ছে টেনে টেনে নিয়ে যাচ্ছে গাধা, আর ছেলে হচ্ছে গাধার পিঠে উঠে বসে আছে। মোল্লা বললো যে কথা তো ঠিক, তো ভুল কিছু বলেনি। তো সে চিন্তা করলো একটা কাজ করি, ছেলে যেহেতু উঠেছে আমিও গাধার পিঠে উঠি, গাধা তো ভার বহন করার জন্য। এবার মোল্লা এবং মোল্লার ছেলে দুজনই গাধার পিঠে বসে গাধা যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে লোকজন বলা শুরু করলো আমরা অমানবিক মানুষ দেখেছি, কিন্তু এইরকম অমানবিক মানুষ আমরা জীবনেও দেখিনি। বাপ আর ছেলে একটা অবলা প্রাণীর পিঠে উঠে যাচ্ছে, আর এই অবলা প্রাণী তাদেরকে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। মোল্লা চিন্তা করলে তো আরেক যন্ত্রণায় পড়া গেল, কোথাও তো ঠিক, আমরা বাপ আর ছেলে গাধার পিঠে বসে আছে, গাধা আমাদের নিয়ে যাচ্ছে। এরপর দুজনই তারা গাধার পিঠ থেকে নামছে, নেমে বাপ এবং ছেলে মিলে পরামর্শ করছে যে কি করা যায়। তো দুজন মিলে চিন্তা করে বের করছে যে বাবা বলছে যে বাবা দেখ তো কোথাও বাঁশ পাওয়া যায় কিনা আশপাশে কোথাও। তো খুঁজে খুঁজে দুটো বাঁশ নিয়ে আসছে, গাধার দুই পাশ দিয়ে বাঁশ বাঁধছে, বেঁধে পুরা গাধাটাকে ভালো করে দড়ি দিয়ে বাঁশের সাথে পেঁচিয়ে বাপ হচ্ছে সামনে 2 বাঁশ কাঁধে নিচ্ছে, আর ছেলে হচ্ছে পিছনে 2 বাঁশ কাঁধে নিচ্ছে। এই গাধাকে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে বাপ এবং ছেলে। দৃশ্যটা কেমন লাগছে আপনাদের? কি করছে বুঝতে পারছেন, মানে বোঝা যাচ্ছে? এই ধরনের হলো মানে লসটা হলো হয়, সেইভাবে সামগ্রিকভাবে হলো এটি হলো বলা হয় যে এটা সুফলটা হলো পাওয়া যাবে আর কি। দৃশ্য দেখে ওরা খিক খিক করে হেসে উঠে যে দেখ 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 গাধা কাকে বলে, বাপ আর ছেলে এই গাধাকে বাঁশ দিয়ে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। এই কথা যখন বলছে তখন ওই হোজ্জা এবং হোজ্জার ছেলের পা নড়ে গেছে, এবং নড়ে যে ওই বাঁশের সাঁকো থেকে গাধা সহ বাপ এবং ছেলে ওই খালের মধ্যে পড়ে গেছে। এই গল্পের মোরাল অফ দ্য স্টোরি কি? আপনি যাই করুন না কেন আরেকজনের দৃষ্টিতে এটা মানে আর সমালোচনা থাকবে।